যিনি ভারতের রাষ্ট্রদূত এবং এই অঞ্চলের স্পেশাল এনভয়, তিনি যখন গেছেন, তাহলে এরা দুজন যখন মিটিং করেছেন, তখন বাংলাদেশ এবং বাংলাদেশকে ঘিরে যে রাজনীতি, অবশ্যই সেটা নিয়ে আলোচনা হবে, এবং বাংলাদেশের ভেতরকার পরিস্থিতি অবশ্যই, আপনি এটা তো স্বাভাবিক না, মানে নর্মালি তো এরম হয় না। বাংলাদেশ নিজেকে এমন একটা জায়গায় ঠেলে দিয়েছে যেখানে অনেকগুলো দেশ মিলে ঠিক করছে পঞ্চায়েতে কোথাও একটা যে কি হবে। তো এই যে আপনি ইমব্যালেন্সটা করেছেন, করার ফলে এই জায়গাটার থেকে তো আপনাকেই ঠিক করতে হবে। আপনি যদি নিজে ঠিক না হন, তাহলে লোকে হস্তক্ষেপ করে আপনাকে ঠিক করাবে। এটাই বাস্তব। এই দিকেই যাবে সমস্ত জিনিস একদিন। সেটা আজকে যাবে না কালকে যাবে আমি জানি না। আমার মনে হয় ইস্যুগুলো সমস্ত সেপারেটেড, আলাদা আলাদা, এদের মধ্যে সমস্ত ইকুয়েশনস হবে। দীনেশ ত্রিবেদী এক্স্যাক্টলি কি বলেছেন সেটা যদি জানার মতো হতো, তাহলে দেখুন দীনেশ ত্রিবেদী নিজে চলে এসে বলছেন, ব্রিফ করছেন, কেমন? তো তা না হলে তো মেইলায় পাঠাতেন। বাংলাদেশের ডিপ্লোম্যাটিক অপশন গুলো কমে গেছে, আমি তো যা দেখতে পাই। আমাদের ক্রীড়াফিক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক দ্য হিন্দু গ্রুপের বিভিন্ন গণমাধ্যমে যিনি 3 দশকেরও বেশি সময় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ বিষয়ে নানান ধরনের গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করে আসছেন, সেই সিনিয়র সাংবাদিক প্রতীক রঞ্জন ঘোষ। প্রতীক রঞ্জন ঘোষ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রতি যে বিষয়ে জানতে চাই আপনার কাছে, আমাদের এখানে ভারতের নিযুক্ত যিনি রাষ্ট্রদূত বা হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী, তিনি বৈঠক করলেন বা তার সঙ্গে বৈঠক হলো ট্রাম্পের বিশেষ দূত বা ওইখানে যিনি রাষ্ট্রদূতের দায়িত্বে নিয়ে যেটা আছেন সার্জিও গোর, বাংলাদেশে 3 দিনের সফরে এলেন। দ্বিতীয় দিনের মাথায় তার সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এটি অবশ্যই বেশ আলোচনার বিষয়বস্তু যে বাংলাদেশে এসে সার্জিও গোর ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছে, এটা চোখে লাগার মতো বসার বিষয়। এবং তারপরে আমরা দেখলাম যে দীনেশ ত্রিবেদী উইদিন শর্ট টাইম, শর্ট নোটিশে তিনি ভারত পেয়ে গেলেন। কি কারণে গেছেন না গেছেন আমরা জানি না, তবে মানুষের যেটি পারসেপশন যে সার্জিও গোরের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বা চীন ইস্যুতে নানান ধরনের হয়তো আলোচনা হয়ে থাকতে পারে, এবং এমনই গুরুত্বপূর্ণ আলোচনা তাদের দুজনের মধ্যে হয়েছে সেটি রিপোর্ট করার জন্য তিনি দিল্লিতে ছুটে গেছেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করার জন্য বা নোটিশ করার জন্য। এরকম একটি গুঞ্জন রয়েছে। এটিকে আপনি কিভাবে দেখছেন বা আপনি আসলে কতটুকু জানেন? বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েই তো আলোচনা হবে। একজন রাষ্ট্রদূত যখন বাংলাদেশে থাকেন, তিনি তো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিটাকে খেয়াল করেন, সেটাই করাই তার কাজ, কেমন? আর আমেরিকান যিনি ভারতের রাষ্ট্রদূত এবং এই অঞ্চলের স্পেশাল এনভয়, তিনি যখন গেছেন, তাহলে এরা দুজন যখন মিটিং করেছেন, তখন বাংলাদেশ এবং বাংলাদেশকে ঘিরে যে রাজনীতি, অবশ্যই সেটা নিয়ে আলোচনা হবে, এবং বাংলাদেশের ভেতরকার পরিস্থিতি, সেখানে কিছু আলোচনা হবে, খুঁটিনাটি যে জিনিসগুলো, যেটা হয়তো উনি দিল্লি থেকে আলোচনা করলে, ফরেন মিনিস্ট্রিতে আলোচনা করার বদলে সেখানেও তো নিশ্চয়ই আলোচনা হয়, হয়তো গ্রাউন্ড কিছু ইনপুট নেবেন ইন্ডিয়ান হাই কমিশনারের কাছ থেকে, তাই হবে। অবশ্যই আপনি, এটা তো স্বাভাবিক না, মানে নর্মালি তো এরম হয় না। ধরুন ভারতে এসছেন, ধরা যাক আমেরিকার রাষ্ট্রদূত, কেমন সে আছে, বা কেউ একজন এসছেন, এসে এসে উনি ভারতে চলে গেলেন হচ্ছে যে আরেকটা দেশের, এবং বিশেষত যখন মানে এরকম একটা ভারত বিরোধী ভারতের মার্কিন কোন বিশেষ এনভয় বা বিশেষ দূত ভারতে এসে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে তিনি বৈঠক করে দিলেন ভারতের চীনের রাষ্ট্রদূত, তাতে গন্ডগোল, তাতে তো অবশ্যই এরকম, এটা তো স্বাভাবিক হয় না। এখন মুশকিলটা হচ্ছে যে এক্ষেত্রে আপনি দেখুন, একটা কথা আমি খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশ মনে করে বাংলাদেশ একটা অদ্ভুত কি করেছে, তার ডিপ্লোম্যাটিক ফ্লেক্সিবিলিটিটা কমে গেছে। ডিপ্লোম্যাটিক ফ্লেক্সিবিলিটি মানে পররাষ্ট্র নীতিতে কেউ কারো শত্রু না, কেউ কারো বন্ধু না, কেমন, ডিপেন্ডিং অন ইস্যু, থ্রেট পারসেপশন ইত্যাদি, সেই বেসিসে রিয়াকশনটা হয়। বিশেষত যখন একটা ছোট দেশ, ধরুন ভারত যখন আমেরিকার সঙ্গে ডিল করছে, তখন তাকে সামলে চলতে হবে কোথায় কতটা যাবে। সিমিলারলি বাংলাদেশকেও সামলে ভারতের সঙ্গে যখন সে ডিল করছে, এটাই নিয়ম, জগতের নিয়ম। এখন
বাংলাদেশ কি করেছে, সে ভারত বিরোধী হবে, এটা হচ্ছে তার পররাষ্ট্রনীতির মূল, বা সমস্ত রাজনীতিটা এটার উপর আছে দাঁড়িয়ে। এটা যদি ওই যে বললাম যে ঘরের ভেতর আপনি চারটে ভারতকে গাল দিলেন এতে কিছু হবে না, কিন্তু যদি আপনি পাকিস্তানের মতো যে আমরা এখানে ভারতের শত্রুতা করাটা আমাদের জীবনের মূল মন্ত্র হয়ে দাঁড়াবে, এটা হলেই তখন মুশকিল, কারণ আপনার হিস্ট্রি আছে, এবং সেটা আমেরিকা 2001 থেকে 2009, 10, 11 আমেরিকার কেবল জুড়ে থাকতো হচ্ছে শুধু টেররিজম আর টেররিজম। এই তারেক রহমানের মা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই টেররিজম নিয়ে, এবং সরকার টেররিজমের এগেনস্টে ব্যবস্থা নিচ্ছে না, এটা নিয়ে বাংলাদেশের কেবল ভারতবর্ষের পার্লামেন্টে বলা যে এরা ডিনাই করে যাচ্ছে সব, এই সমস্ত চলেছে। এই হিস্ট্রিটার ওপর আজকে দাঁড়িয়ে আছেন আপনি আপনি এটা এটা কোনো, ফলে আপনার ক্ষেত্রটা এই হিস্ট্রির ওপর যখন আপনি বলবেন আমি শত্রুতা ভারতের সঙ্গে আমি নেই, আমি ওর সঙ্গে থাকবো, তখন আপনি পরিষ্কার পাকিস্তানের স্ট্র্যাটেজিতে গেছেন। সুতরাং আপনি আমার সিকিউরিটি থ্রেট হয়ে উঠছেন কিনা, এবার বাকিটা প্রশ্ন। যতটুকু ইন্টেলিজেন্স বা যা কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশে সেই ঘটনাগুলো তলায় ঘটছে, যেটা সরকার ঠিক 2001 থেকে 2006 মানে সিনক্রোনাইজড বম্বিং এর আগে অব্দি খালেদা জিয়া একেবারে তোতা পাখির মতো বলে যেতেন যে এখানে দেশে কিচ্ছু নেই, সব ঠিক আছে। তারপরে যখন একেবারে পুরোটা ফাটলো তখন উনি স্বীকার করলেন। তো ঠিক আমি দেখতে পাচ্ছি একই ঘটনা এবারে ঘটছে। ইউনূসের সময় থেকে বলা হলো যে দেশে কোনো জঙ্গি নেই, উল্টে জঙ্গি টঙ্গিদের ছেড়ে দেওয়া হলো, তারা বোধহয় আপাতত নামগান করে কোথাও। তো আর এখন এই সরকারও একইভাবে বলে যাচ্ছে দেশে কিছু নেই, তারপরে হঠাৎ করতে গিয়ে একটা ফাতা কমব্যাট সিস্টেম বলে একটা হঠাৎ বলে বসলো, আবার তারপরে বলে নেই। তো এই যে সিচুয়েশনটা, আর বাকিরা তো বসে ঘাস কাটছে না, তারা তো খবর রাখছে বাংলাদেশের ভেতরে কি হচ্ছে, ফলে আপনি হয়ে দাঁড়াচ্ছেন সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়াচ্ছেন কিনা। আবার এবার প্রশ্ন, এখন দেখুন জিওপলিটিক্সে ভারত, চীন, আমেরিকা, এখানে কেউ কারোর বন্ধুও না, কেউ কারোর শত্রুও না, যে যার মতো সিচুয়েশন তাতে এবার মানে এরকম মনে করার কোনো কারণ নেই যে কোনো ইস্যুতে এরা একমত হতে পারে না, আবার কোনো ইস্যুতে দ্বিমত হবে না। সুতরাং দেখুন একটা ছোট উদাহরণ দেই, ভারত চীন সাধারণত মনে করা হয় ভারত চীন শত্রু, হ্যাঁ রাইভালরি তো আছেই, আবার কিন্তু চীনের প্রাথমিক এখন যে শত্রু বা আমেরিকার প্রাথমিক শত্রু, সে মানে এটা হচ্ছে আমেরিকা চীন, তারা নিজেদের বলছে যে আমরাই হচ্ছি আমাদের কম্পিটিটর, এবং আপনি জানেন যে ওদের ওপর নানান ধরনের ইকোনমিক ইস্যুজ আছে, এবং কয়েকদিন আগে একগাদা ইউনিভার্সিটিকে সিকিউরিটি থ্রেট হিসেবে আমেরিকা ঘোষণা করে দিয়েছে। তো ফুদান ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটি। এবার কি হচ্ছে দেখুন, এরই প্যারালাল দেখুন, জাস্ট গত এক সপ্তাহের ভেতর গালওয়ান ভ্যালি ক্ল্যাশের পর থেকে ভারত চীনের একটা ছোট বর্ডার ট্রেড হয়, কেমন, তো সেটা বন্ধ ছিল, এখন হঠাৎ করে সেগুলো খুলে গেল। তো এখানে এমন নয় যে কোনো ইস্যুতে এক হবে না, ইনফ্যাক্ট 2012 আগে আমাদের চীন একটা রিগ বসিয়ে রেখেছিল গাদার পোর্টে, আমরা একটা অয়েল রিগ বসিয়ে রেখেছিলাম সাউথ চায়না সিতে। দুদলের জায়গায় কেউ ওটা নিয়ে এক্সপ্যান্ড করতো না, এটা জাস্ট আমার খুঁটি ওরা আমার খুঁটি, এটা আমার জায়গা এটা আমার জায়গা, এরকম একটা ধরনের একটা সিম্বলিক ছিল। তো এই ধরনের বোঝা পড়া সর্বক্ষণ হতে থাকে। তো তার মধ্যে যদি বাংলাদেশ মনে করে এ ওর সঙ্গে ওর সঙ্গে ওর সঙ্গে, আমি এর সঙ্গে ওর সঙ্গে, এরকম কি এরকম হয় না তো, মানে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক অপশন গুলো কমে গেছে, আমি তো যা দেখতে পাই। অনেকেই মন্তব্য করছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে একটি বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে সবসময় একটি অভিযোগ যে ভারত বাংলাদেশের রাজনীতিতে নগ্নভাবে হস্তক্ষেপ করে, ভারত যদি এইভাবে আওয়ামী লীগের সমর্থন না দিত তাহলে আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠতে পারতো না, ফ্যাসিবাদী হয়ে উঠতে পারতো না। এখন দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের যে বৈঠক, তাহলে কি সেই অভিযোগকারীদের বক্তব্যই সঠিক হচ্ছে, নাকি এটি ভারতের মানে স্বাভাবিক স্বার্থের জায়গা থেকে এইগুলো করা হচ্ছে? দেখুন কতগুলো জিনিস, দেখুন বাংলাদেশে তো এটাও বলা হয় যে ভারত শেখ হাসিনা ছাড়া আর কাউকে চেনে না, এটা তো বলা হয়। এবার আপনাকে আমি উদাহরণ দেই, 1994 সালে তখন ভারতের প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও
এই যে ইলেকট্রিসিটি ট্রেড যেটা হাসিনার সময় শুরু হলো, সেটার প্রথম প্রপোজাল গেছিল 1994 সালে। ক্ষমতায় কে ছিলেন? খালেদা জিয়া ছিলেন। 2004 সালে ক্ষমতায় কে ছিলেন? খালেদা জিয়া ছিলেন। কে প্রপোজাল নিয়ে গিয়েছিল? টাটা গ্রুপ। কত বড় প্রপোজাল? $2 বিলিয়ন। আজও বাংলাদেশ অত বড় ম্যানুফ্যাকচারিং এফডিআই দেখেনি। কেমন? তো মুশকিলটা হচ্ছে ভারত চেনে না, মানে কিভাবে বলে কিভাবে ভাবে আমি জানি না। শেখ হাসিনা 15 বছর ছিলেন ক্ষমতায়। শেখ হাসিনা সিকিউরিটির ক্ষেত্রে যে কাজ করেছেন সেজন্য প্রত্যেকটা ভারতবাসী তাকে রেসপেক্ট করে। যে আমাদের শেখ হাসিনা তার আগে খালেদা জিয়ার সময় বাংলাদেশে, এটা তো আমার কথা না, এটা তো সমস্ত ডকুমেন্টেড, একেবারে আমেরিকান কেবল থেকে শুরু করে চারদিকে ডকুমেন্টেড, যে বাংলাদেশের ভেতর এবং 111 গভর্নমেন্ট যেটা এসেছিল, মিলিটারি গভর্নমেন্ট, তারাই তো প্রথম ব্যবস্থা নিতে শুরু করে টেররিস্টদের এগেনস্টে। তো তখন এই নর্থ ইস্টার্নের আমাদের আল্ট্রাদের যে বাংলাদেশে বসেছিল, তারা ওখান থেকে করছিল, এগুলো সমস্ত ডকুমেন্টেড। শেখ হাসিনা সেটাকে ঠিক করেছেন। সুতরাং শেখ হাসিনার উপর ভারতের স্বাভাবিকভাবে তার উপর ভরসা থাকবে। এর মধ্যে নতুন কি কথা হলো? এখন নতুন যে সরকার আসছে, সেই সরকাররা যদি শেখ হাসিনার পথে হেঁটেই বাংলাদেশে ভারত বিরোধী কাজকর্মগুলো, যে আমি সিকিউরিটি ওরিয়েন্টেড, আমি স্লোগান দেওয়া নিয়ে বলছি, সিকিউরিটি যে ইস্যুগুলো আছে সেরকম কোনো কিছু ইস্যু যদি না তৈরি করতে দেন, আমি তো দেখি না যে শেখ হাসিনার রাজনৈতিক গুরুত্বটা কোথায় থাকে। আমি তো বুঝতে পারি না। করলেই তো হলো। তো তাহলে সেটাকে এড়িয়ে গিয়ে ভারত কেন এর মধ্যে হচ্ছে, ওর মধ্যে হচ্ছে? দেখুন, যখন একটা দেশ নগ্নভাবে অমুকভাবে যেটা বলা হচ্ছে, এটা কিছুই নয়। মূল ঘটনাটাই ঘটেছিল সিকিউরিটি ওরিয়েন্টেশন। সেই সিকিউরিটি ওরিয়েন্টেশন আপনি যদি হস্তক্ষেপ বলেন, তাহলে এই যে পাকিস্তানের ভেতর কিছু লোক বসে টেররিজম করে ভারতের বিরুদ্ধে, তো ভারত তার এগেনস্টে গিয়ে মিসাইল মারে, তো এটাও হস্তক্ষেপ। তো হস্তক্ষেপ যখন আমেরিকা এসে পাকিস্তানে ঢুকে বিন লাদেনকে তুলে নিয়ে যায়, হস্তক্ষেপ না? হস্তক্ষেপ। এরকম পৃথিবীতে গাদা গাদা উদাহরণ আছে হস্তক্ষেপের। এগুলো আপনি বলতে পারেন তাহলে সেই কাজগুলো না করলেই হয়। কিন্তু আপনি যদি বলেন ওটা স্বাধীনতা, তাহলে লোকে হস্তক্ষেপ করবেই। আর ভারতকে বলছেন, ভালো কথা, ভারতকে বলছেন আপনি যে আমেরিকার সঙ্গে চুক্তি করছেন, আমেরিকা আপনার সঙ্গে চুক্তি করবে কি করবে না, আপনি কি জিনিস কিনবেন বা কিনবেন না, সেটা আপনাদের বিষয়। সে আপনি বেশি দাম দিয়ে কিনুন, কম দাম দিয়ে কিনুন, আমাদের দেখার দরকার নেই। কিন্তু সেই চুক্তির ভেতর যখন থাকে যে অমুক দেশের সঙ্গে তুমি অমুক করতে পারবে না, সেটা হস্তক্ষেপ না? নাকি ভারত হলেই কোথাও একটা সমস্যা তৈরি হয়? মঞ্জুরুল, আমার শেষ যে বিষয়ে জানতে চাওয়া, একই সঙ্গে দুটি প্রশ্ন। দিনেশ ত্রিবেদী তিনি ভারতে গিয়ে কোন ধরনের মন্তব্য করেছেন, মানে কর্তৃপক্ষের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, আপনার এই বিষয়ে কোনো কিছু জানা আছে কিনা বা আপনি কোনো কিছু জানাতে পারবেন কিনা? আরেকটি হচ্ছে সার্বিয়া করে যে বাংলাদেশ সফর, খুবই সিগনিফিকেন্ট। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এগুলো কূটনৈতিক ভাষা দাবি করা হচ্ছে যে বর্তমান সরকারের প্রতি যুক্তরাষ্ট্র আস্থাশীল বা ইত্যাদি ইত্যাদি ব্লা। আসলে তার এই সফরের মধ্য দিয়ে, যেহেতু অবশ্যই ভারত জড়িয়ে রয়েছে, এটা তো ওপেন সিক্রেট, মেসেজটা আসলে কি? মেসেজটা এক্সাক্ট কি হবে আউটকাম, সেটা এখনই বোঝা যাচ্ছে না, বোঝা যাবেও না। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ নিজেকে এমন একটা জায়গায় ঠেলে দিয়েছে যেখানে অনেকগুলো দেশ মিলে ঠিক করছে পঞ্চায়েতে কোথাও একটা যে কি হবে। বাংলাদেশ নিজেকে যা খুশি মনে করতে পারে, কিন্তু বাস্তব এটাই। তো তার মাঝখানে তার কারণ সে কতগুলো প্রবলেম তৈরি করে ফেলেছে। আপনার শেখ হাসিনা সম্পর্কে আপনার 1100 কি 1,100,000 আপনার অভিযোগ থাকতে পারে, এটা কোনো সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে, যেমন ধরুন আপনি পার্টিটাকে ব্যান করে দিলেন, ব্যান করে দিয়ে ওদের সবার এগেনস্টে কেস দিয়ে দিলেন, জেলে ভরে দিলেন, যাকে পারছেন ধরছেন, ওকে বলছেন ও টেররিস্ট, আর যারা টেররিস্ট তাদেরকে ধরে বাইরে ছেড়ে দিলেন। তো এই যে আপনি ইমব্যালেন্সটা করেছেন, করার ফলে এই জায়গাটার থেকে তো আপনাকেই ঠিক করতে হবে। আপনি যদি নিজে ঠিক না হন, তাহলে লোকে হস্তক্ষেপ করে আপনাকে ঠিক করাবে। এটাই বাস্তব। এই দিকেই যাবে সমস্ত জিনিস একদিন। সেটা আজকে যাবে না কালকে যাবে আমি জানি না,
আমার মনে হয় ইস্যুগুলো সমস্ত সেপারেটেড, আলাদা আলাদা, এর মধ্যে সমস্ত ইকুয়েশনস হবে। দীনেশ ত্রিবেদী এক্স্যাক্টলি কি বলেছেন সেটা যদি জানার মতো হতো, তাহলে দেখুন দীনেশ ত্রিবেদী নিজে চলে এসে বলছেন, ব্রিফ করছেন, কেমন? তো তা না হলে তো মেইলার পাঠাতেন, মেইলার পাঠাচ্ছেন না কেন? যেমন নিজে এসে বলছেন। সুতরাং ইট ইজ ক্লাসিক।